আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি মুক্তি আছি। আজকে আমাদের পড়ার বিষয় চ্যাপ্টার 13, টপিক নেম পরিবেশ দূষণ ও প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। আবারও বলছি, এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা। আমি মুক্তি আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের পড়ার বিষয় প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। এটি ক্লাস 7-এর বিজ্ঞানের ত্রয়োদশ বা 13 চ্যাপ্টার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমার কথা মনে হয় ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে ঠিকঠাক মতো। তাহলে আজকে আমরা আমাদের পরের একদম বিষয়বস্তুর মধ্যে চলে যাব। প্রথমে যদি আমরা একটু টপিক নামটা বা আমাদের যে আজকে অধ্যায় সেটা যদি একটু অ্যানালাইসিস করতে যাই, প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা কি বা প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝি? প্রথমত আমাদের জানার বিষয় পরিবেশ কি। পরিবেশ, এখন আমি যদি জিজ্ঞেস করি পরিবেশ, কেউ ভাই দয়া করে বইলো না এনভায়রনমেন্ট। ওকে, এটা আমি জানি যে পরিবেশ হচ্ছে এনভায়রনমেন্ট। যখন আমরা জিজ্ঞেস করব কোনো বিষয় সম্পর্কে সেটা কি, আমাদের সেটা একটু এক্সপ্লেন করতে হবে, একটু ছোট আকারে ব্রিফলি বলতে হবে। যেমন যদি এখানে বলি পরিবেশ কি, তখন আমাদের বলতে হবে যে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুই পরিবেশ। তাহলে এটাকে কি বলছে? আমাদের চারপাশে যা কিছু আছে। এটা হতে পারে কি, আমাদের আশেপাশে কি কি থাকে। খুব আমরা আশেপাশে একটু খেয়াল করে দেখবো যে আমরা যদি একটা রুমের মধ্যে থাকি, তাহলে দেওয়াল আছে, চেয়ার আছে, টেবিল আছে, মোবাইল ফোন আছে, বায়ু আছে, অনেক কিছু। আবার যদি আমরা একটু আউটসাইডে কোথাও থাকি, তখন কি দেখবো? গাছপালা আছে, আকাশ আছে, বাতাস আছে। একটু নদীর সাইডে থাকলে একটু নদী দেখবো, পানি দেখবো। ঠিক সেইভাবে আমাদের সারাউন্ডিং, আমাদের আশেপাশে যা কিছু আছে সেটাই আমাদের পরিবেশ। আশেপাশে যা আছে সেটাই আমাদের পরিবেশ। ওকে, এখন জানবো যে আসলে প্রাকৃতিক পরিবেশ কেন এটাকে প্রাকৃতিক বলা হচ্ছে বা প্রাকৃতিক বলতে কি বোঝায়। পরিবেশের দুইটা পার্ট, একটা হচ্ছে ম্যানমেড বা মানুষ যেটা তৈরি করে, আর হচ্ছে বাই মানে নেচার, বাই নেচার যেটা এসেছে সেটা হচ্ছে প্রাকৃতিক। তাহলে প্রাকৃতিক কোনটা? পরিবেশের যে এলিমেন্ট গুলো বা যে উপাদান গুলো বাই নেচার এসেছে, যদি আমরা একটু স্পিরিচুয়াল চিন্তা ভাবনা থেকে বলি, তাহলে সেটা কি হতে পারে? বাই গড, মানে আল্লাহ যেটা পাঠিয়েছে, বা যারা মানে বিভিন্ন রিলিজিয়ন থেকে যেটা চিন্তা করে, যেটা কেউ সৃষ্টি করে আগের থেকে রেখেছে, সেটা কি? সেটা হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল। আচ্ছা, এটা ন্যাচার, আচ্ছা ন্যাচার প্রকৃতি। তাহলে কি বললাম যে পরিবেশের দুইটা উপাদান, একটা হচ্ছে ম্যানমেড, একটা ন্যাচারাল। আমরা আজকে কি জানবো? আজকে আমরা জানবো প্রাকৃতিক পরিবেশ মানে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট সেটা, এবং দূষণ। হোয়াট ইজ দূষণ? দূষণ কি? দূষণ বলতে কি বোঝায়? এই যে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশের কোনো একটা জায়গায় যখন হ্যাম্পার হয়, সামান্য ক্ষতি হয়, এটাকে বলছে দূষণ। এটাকে কি বলছে? হ্যাম্পার বা ক্ষতি। দেন আমরা একটা এক্সাম্পল নিয়ে কথা বলতে পারি। যেমন ধরো, ইফ প্রাকৃতিক পরিবেশের একটা বড় অংশ কি? ওয়াটার। একটা গ্লাস আমি নিলাম, এই যে একটা গ্লাস, এই গ্লাসে আমার পানি আছে। কি আছে? ওয়াটার আছে। এটা কি আছে? ওয়াটার বা পানি আছে। আচ্ছা, আমার কাছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল আছে, আই উইল শো ইউ দ্যাট। সাস এজ, এটা হচ্ছে একটা ওয়াটার বোতল, যেটা হচ্ছে এখানে একটা পানি আছে, যে পানিটা পান করার জন্য বা ড্রিঙ্কেবল, যেটা আমি খেতে পারি। ধরো এই যে, তাহলে কি এই পানিটা আমি খাচ্ছি, এটা কি? এটা একটা ন্যাচারাল এলিমেন্ট, ওয়াটার। এটা হচ্ছে একটা ন্যাচারাল এলিমেন্ট বা প্রাকৃতিক একটা উপাদান। বাই এনি চান্স আমার এই পানিটার মধ্যে আমি একদলা মাটি ফেলে দিলাম, বা অন্য কিছু কোনো ময়লা আবর্জনা এর মধ্যে ফেললাম, তাহলে কি হবে? এই পানিটা দূষণ হয়ে যাবে। কি হবে? কোনো একটা ম্যাটেরিয়াল বলো, কোনো একটা এলিমেন্ট বলো, যেটা এখানের জন্য নেসেসারি না, কিন্তু সেখানে সেটা অ্যাড করা হচ্ছে। নেসেসারি না, যেটা অ্যাড করা হচ্ছে, এবং পরবর্তীতে সেটা মানুষ বা অন্য কিছুর জন্য যখন হার্মফুল হবে, কি হবে? হার্মফুল। তাহলে আমরা কি কি এখানে কি কি
শব্দ পেলাম প্রাকৃতিক পরিবেশ বা পরিবেশের এমন কোনো উপাদান যেটা কি হচ্ছে অন্য কোনো এলিমেন্টস, অন্য কোনো ম্যাটেরিয়াল দ্বারা টক্সিক হয়ে যাচ্ছে, যেটা পরিবেশের আরো কিছু এক্সট্রা যে উপাদান আছে তার জন্য হার্মফুল, সেটাকে বলছে দূষণ। এখন যদি একটু আমরা বইয়ের ভাষায় দেখি যে দূষণটা কাকে বলে, খুব সহজে বইয়ের ভাষায় যখন আমরা বলতে যাব, প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো দূষিত হচ্ছে, কি হচ্ছে, দূষিত হচ্ছে, পলুটেড, পলুটেড, এটাকে ইংরেজিতে বলে পলুটেড, এটা হচ্ছে দূষণ। এবং এই পলুটেড হওয়ার ফলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পলিউশন বা দূষিত। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এখানে কি জানলাম? আমরা জানলাম পরিবেশ কি, প্রাকৃতিক পরিবেশ কি, এলিমেন্ট গুলা কি কি, এবং দূষণ কাকে বলছে। এটা জাস্ট আমি একটা মানে আজকের যে চ্যাপ্টার সেটা নিয়ে একটা বেসিক কথা বললাম, কিন্তু আমরা যখন ভালো মতো জানবো, ভালো মতো বুঝবো, তখন আমাদের ইন ডেপথ জানতে হবে। কারণ কারণ শুধু এটা যে আমাদের পরীক্ষায় ভালো করতে হবে সেটা না, আমাদের নিজেদের জ্ঞান অর্জনের জন্য। আর এখন 2025 সালে পৃথিবীটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের মূল প্রবলেম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, আমার মনে হয় তোমরা সবাই এই শব্দটার সঙ্গে অনেক পরিচিত, বিশেষ করে তোমরা যখন প্যারাগ্রাফ লিখো বা তোমাদের যে ইয়েতে আছে না ইংলিশ সেকেন্ড পার্টে, প্যারাগ্রাফ বলো, এসে বলো, এই যে জায়গাটা এটা আসেই, গ্লোবাল ওয়ার্মিং কি। আমরা কিন্তু এটা কি করি, আমরা মুখস্থ করি, আসলে পরীক্ষায় লিখতে হবে তাই, কিন্তু এটা কিন্তু এখন পৃথিবীতে সব থেকে বড় সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, যেটার কারণে কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ, এখন তুমি যদি আসলে না জানো যে ক্লাইমেট চেঞ্জের কারণ কি, এটার ফলে কি কি হচ্ছে, এটার ইফেক্ট কি কি হচ্ছে, তাহলে কিন্তু কখনোই এই গ্লোবাল ওয়ার্মিং বলো বা ক্লাইমেট চেঞ্জ বলো বা প্রাকৃতিক পরিবেশ কি, দূষণ কি, এটা কি করতেছে, এটা সমস্যা কি কি হতে পারে, আমরা কিছুই জানতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? দশম শ্রেণী বিজ্ঞান ক্লাস নেন আপু? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে ফেলবো ক্লাস। কি হচ্ছে, লাগ হচ্ছে, ওকে দেখি কি হচ্ছে। আচ্ছা, সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন এবং আজকের আমাদের যে লাইভটা সেটা বেশি বেশি শেয়ার করে দেন। আচ্ছা, এতক্ষণ আমরা জাস্ট টপিকটা নিয়ে অ্যানালাইসিস করলাম, যে আজকে আমাদের যে বিষয় সেটা টপিক এবং অধ্যায়ের নামটা নিয়ে জানলাম। এখন আমরা একটু দেখি, একটু যদি আমরা যে পিকচারটা এখানে অ্যাড করা আছে এটা যদি একটু দেখি, আমরা একটু অ্যানালাইসিস করে দেখবো যে এটা অ্যাকচুয়ালি হতে পারে একটা খাল, হতে পারে একটা নদীর অংশ বা একটা পুকুরের অংশ। কিন্তু এখানে সমস্যাটা কি, আমরা কি জানি? আচ্ছা, আমরা জানি একটা পুকুরের উপাদানগুলো, বেসিক যে এলিমেন্ট গুলো সেগুলো কি কি হতে পারে। একটা পুকুরে যেটা থাকতে হবে মাস্ট, ওয়াটার। ওয়াটার ছাড়া একটা পুকুর অসম্ভব। ওয়াটারের পরে কি থাকতে পারে, কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, মানে পানির মধ্যে যেগুলো থাকে, মাছ থাকতে পারে, ছোট ছোট পোকামাকড় থাকতে পারে, জুও প্লাঙ্কটন, তারপরে হচ্ছে ফাইটো প্লাঙ্কটন, এগুলো থাকতে পারে। কি থাকতে পারে তাহলে? লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমস, এটা হচ্ছে মানে একটা পুকুরের বেসিক দুইটা ব্যাপার হচ্ছে ওয়াটার, মানে পানি থাকবে, লিভিং অর্গানিজম যার মধ্যে থাকতে পারে কি, মাছ থাকতে পারে, জুওপ্লাঙ্কটন থাকতে পারে, ফাইটোপ্লাঙ্কটন থাকতে পারে, হাবিজাবি সব থাকতে পারে। কিন্তু দেখো আমরা যখন এই যে এই চিত্রটা দেখছি, এখানে কি দেখছি, এই যে একটা প্লাস্টিক বোতল, এই যে ককশিট, পলিথিন, তাহলে কি হলো, এটা কিন্তু একটা পুকুরের বলো একটা খালের বলো বেসিক এলিমেন্টস না, কিন্তু এটা যখন পানিতে ডাম্প করা হচ্ছে, ফেলা হচ্ছে, তখন যে সে পুকুর বা পানি, পুকুর বলো বা খাল বলো, এই যে এনভায়রনমেন্টটা, এখানে যে প্রাকৃতিক পরিবেশ সেটা নষ্ট হচ্ছে। এবং এই যে বোতলগুলা সেটা কিন্তু কোনোভাবে ডিগ্রেডেবল না, এটা বছরের পরে বছর, কয়েকশো বছর কিন্তু মাটির সঙ্গে ডিসপোজাল হবে না, এভাবে থেকেই যাবে। এবং এটার ফলে এখানে টক্সিসিটি হয়ে যাচ্ছে, যেটা পরিবেশের জন্য হার্মফুল হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল আমরা যদি বলি,
আমরা মোটামুটি সবাই যে বুড়িগঙ্গা নদীর নামটা শুনেছি, ঢাকা যার পাশে অবস্থিত বুড়িগঙ্গা নদী, একটা সময় সেটা কিন্তু অনেক রিচ একটা বায়োডাইভার্সিটি ছিল, বাট বাই এনি চান্স আমরা মানুষ, আমরা ভুল করতে পছন্দ করি, ভুল করি, এবং ভুল বশত সেই যে বুড়িগঙ্গা নদীটা সেটাকে নষ্ট করে ফেলেছি। এত ওয়েস্ট ডিসপোজাল করেছি যেগুলা আর মানে ওই যে নেচার নিজেই যে রিকভারি করবে, নেচার যে ইন্ট্রিনসিক ভ্যালুটা সেটা নষ্ট হয়ে গেছে, নিজেকে রিকভারি করার যে তার মধ্যে একটা ক্যাপাসিটি ছিল সেটাও নষ্ট হয়ে গেছে, যার ফলে এখন বুড়িগঙ্গার অবস্থা হচ্ছে কালো, ময়লা, দুর্গন্ধযুক্ত পানি, এবং সেখানে মাছ বলে কোনো বস্তু নাই। এটার কারণ হচ্ছে আমরা এত বেশি ওয়েস্ট ডিসপোজাল করেছি। ঠিক এই পিকচারটা সেটাই বলে যে একটা পানি বা একটা পুকুরের যে বেসিক এলিমেন্ট সেটা বাদ দিয়ে এক্সট্রা যে হার্মফুল এলিমেন্ট গুলো আমরা ফেলছি, যেটা এনভায়রনমেন্টের জন্য কখনোই দরকার না, কিন্তু আমরা আমাদের স্বার্থের জন্য, আমাদের নিজেদের ভালোর জন্য ভাবতেছি যেটা করলেই ভালো হবে, এটা করলে এরকম হবে, ডেভেলপমেন্ট। আসলে এই চিন্তাটা থেকে আমরা এই পরিবেশটাকে নষ্ট করছি, এবং সেটা আমাদের জন্য প্রথমত হার্মফুল, আমরা সেটা বুঝি না। আমরা বাদ দিয়ে পৃথিবীতে আর যে লিভিং অর্গানিজম গুলো আছে তাদের জন্য হার্মফুল, এবং সেটার ফলে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এন্ড ক্লাইমেট চেঞ্জ। তাহলে বুঝতে পারলাম যে দূষণটা কি আসলে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে মানে একটা পানির বা কোনো জলজ একটা এনভায়রনমেন্টের দূষণটা কেমন হতে পারে। এখন আমরা একটু ইমাজিন করি তো যে একটা বন আছে, বনে অনেকগুলো গাছ আছে, আমরা জানি বনে কি কি থাকে। ধরো আমরা একটা বাংলাদেশের সুন্দরবনকে একটু ইমাজিন করি, জাস্ট চিন্তা করি বাংলাদেশের সুন্দরবন আমরা অনেকে হয়তো দেখি নাই, অনেকে সামনাসামনি দেখেছি, অনেকে ইন্টারনেটের মাধ্যমে দেখেছি, অনেকে ইউটিউব দেখে এক্সপ্লোর করেছি। এই জায়গাতে ধর একটা সুন্দরবন, সেখানে কি থাকতে পারে? অনেক বেশি গাছপালা থাকবে, অনেক পশু পাখি থাকবে, দেখা যাচ্ছে এখানে কিছু ওয়াইল্ড লাইফ থাকবে, এবং ন্যাচারালি তারা কি করবে, একটা সাইকেলের মধ্যে আবদ্ধ থাকবে এবং সুন্দর একটা বায়োডাইভার্সিটি সেখানে ক্রিয়েট করবে। কিন্তু আমরা কি করছি, আমরা প্রতিনিয়ত সেখান থেকে মানে কাঠ সংগ্রহ করছি, গাছগুলা কেটে ফেলছি, মানুষের খাদ্যের জন্য, বাসস্থানের জন্য বন কেটে, প্রথমে এটা কি করি, একটা বন কেটে মানুষ কি করে জানো, প্রথমে একটা বন কেটে মানুষ এখানে কৃষি জমি বানায় খাবারের জন্য। এরপর যখন জনসংখ্যা বেশি হয়, তখন অনেক বেশি স্প্রেড করে ফেলে, তখন সে কৃষি জমিটাকে তারা কি করে, একটা বাড়ি বানায় ফেলে, শেল্টারের জন্য বানিয়ে ফেলে, বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে। পরিবেশের দূষণটা মূলত এইভাবেই হয়, মানুষ নিজেদের স্বার্থে করছে, তারা কখনো পরিবেশের স্বার্থটা দেখছে না। তাহলে কি করছে না মানুষ, এই যে পরিবেশের স্বার্থ এটা দেখছে না। আচ্ছা, তাহলে আমরা তাহলে বুঝলাম কি প্রাকৃতিক পরিবেশ। এখন প্রাকৃতিক পরিবেশে মূলত দুইটা জায়গা থাকে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে স্থল বা ডাঙার যে অংশটা। এখানে একটা পানির মধ্যে যে পরিবেশটা দূষণ কিভাবে হয় সেটা দেখলাম, আমরা একটা এক্সাম্পল শুনলাম, সেটা হচ্ছে বনে কিভাবে হচ্ছে বা একটা বন কিভাবে নষ্ট হয়। এখন আমরা কি ইমাজিন করি যে আচ্ছা, খুব সহজ একটা চিন্তা করি, আমাদের বাড়ি যেখানে আমরা বাস করি সেখানে পরিবেশ দূষণটা কেমন হতে পারে। একটু ইমাজিন করো তো যে আমরা যে বাড়িতে বসবাস করছি সেখানে পরিবেশ দূষণটা কেমন হয়, কেমন হয় পরিবেশ দূষণটা সেখানে। ধরো আমাদের বাড়ি একটা গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে কি থাকে, গ্রামের বাড়িতে সাধারণত কয়েকটা ঘর থাকবে, তারপরে হচ্ছে অনেক কৃষি ফসল টসল থাকতে পারে, তারপরে হচ্ছে খুব মানুষজন একসঙ্গে বসবাস করে, সেখানে আশেপাশে গাছপালা থাকবে, এরপরে হচ্ছে কিছু পশু পাখি দেখা যাবে। কিন্তু একটা শহরের বাড়িটা কেমন হয়, একটা শহরের বাড়ির সিস্টেমটা কেমন হয়? একটা শহরের বাড়ি কিন্তু এরকম হয় না। একটা শহরের বাড়িতে অনেকগুলো বিল্ডিং থাকে আশেপাশে, একটা বিল্ডিং এর মধ্যে ছোট্ট একটা জায়গা আমরা থাকি, একটা ঘরের মধ্যে, যেখানে আশেপাশে গাছ গোছালি কিচ্ছু নাই, রাস্তায় শুধু জ্যামের শব্দ, রাস্তায় কি শুধু জ্যামের শব্দ আর অনেক বেশি ক্রাউড, তারপরে কি কালো ধোয়া, এই যে জিনিসগুলা, এই সব কিছু মিলেই কিন্তু পরিবেশ দূষণের একটা উদাহরণ আমরা বলতে পারি। এখন আমরা এখানে একটা দেখো, একটা ভিডিও আমরা একটু অন করি, ভিডিওটা কি বলে। আচ্ছা, এই যে ধরো এখানে একটা ইমেজ, এই ইমেজটাতে কি দেখা যাচ্ছে, ইমেজটা দেখা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা চুল্লি। এই চুল্লি থেকে কি হচ্ছে, এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হতে পারে, কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হতে পারে। এই চুল্লির মাধ্যমে দেখো কালো ধোঁয়াগুলো বের হচ্ছে। এই কালো ধোঁয়াগুলোর কি কি হতে পারে, কার্বন মনোক্সাইড হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, সালফার ডাইঅক্সাইড হতে পারে, মানে হাবিজাবি এই যে জিনিসগুলা, এই যে এলিমেন্ট গুলা, এগুলো কিন্তু নেচারের জন্য ভালো কিছুই না, এগুলো সবগুলো কি টক্সিক এলিমেন্ট।
টক্সিক এলিমেন্ট যখন আমাদের বায়ুর সাথে মিশে যাচ্ছে, মেশার ফলে আমাদের যে এয়ারটা সেটা পলিউটেড হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে আমাদের ঢাকায় যে এয়ারটা, সেখানে আমরা কি জানি একটা মানে বাতাসে বা বায়ুতে বেসিক এলিমেন্ট কি থাকে? প্রথমত থাকে অক্সিজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড পরিমাণে খুবই কম থাকে। অক্সিজেন থাকে কত? 21 পয়েন্ট সামথিং, নাইট্রোজেন থাকে সব থেকে বেশি 78 পয়েন্ট সামথিং। কিন্তু যখন এই যে ঢাকায় আমাদের যে মাশাআল্লাহ আমাদের যে এয়ার, সেখানে পার্টিকেল ম্যাটার পাওয়া যায় PM, এবং সেটা কত? PM7, যেটা মানুষের জন্য অনেক 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 বেশি হার্মফুল। এটা কে করছে? এটা আমরা নিজেরাই তৈরি করছি। প্রাকৃতিক যে পরিবেশ সেটা নষ্ট করছি নিজেরা দায়িত্ব নিয়ে পরিবেশটাকে দূষণ করছি, আবার নিজেরা দায়িত্ব নিয়ে সেটাকে ঠিক করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছি, বাট আলটিমেটলি সেটা হচ্ছে না। আচ্ছা, একটা মজার কথা বলি, আজকে কিন্তু শুধুমাত্র বইয়ের কথাবার্তা আমি বলবো না, কারণ আজকে যে টপিকটা পড়ছে, টপিকটা আমার খুব পছন্দের একটা টপিক। তো বইয়ের কথাবার্তা বললে শেষ করতে আমি পারবো না, আমাকে আরো আউটসাইডের অনেক কথাবার্তা বলতে হবে, যেটা বইয়ে নাই সেটাও বলতে হবে। এখন আমরা একটু সভ্য ভাষায়, একটু বইয়ের ভাষায় পড়ি যে পরিবেশ দূষণটা আসলে কি। সভ্যতার অগ্রগতির সাথে আমাদের চারপাশের, এটা কি পড়লাম আমরা প্রথমে? দেখো, সভ্যতার অগ্রগতি। সভ্যতার অগ্রগতি বলতে আসলে কি বুঝো? সভ্যতার অগ্রগতি বলতে কি মিন করছো? সভ্যতার অগ্রগতিটা কি? সভ্যতার অগ্রগতি বলতে এখানে মূলত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। একটু কঠিন শব্দ এটা। 1700 সালের পরে দেখা গিয়েছে যে আমাদের বিশ্বে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, যখন মানুষ কৃষি থেকে সরে যে বাণিজ্যের দিকে মানুষের চিন্তা ভাবনাটা ঢুকে গিয়েছে। এটাকে বলছে কি একটা সভ্যতার অগ্রগতি, ডেভেলপমেন্ট, ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট। তো সভ্যতার অগ্রগতির সাথে আমাদের পরিবেশের পরিবর্তিত হচ্ছে, চারপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে। এখন পরিবর্তনটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা মানুষ ঠিক করে, এবং এর ফলে যেটা হয় কনসিকুয়েন্সেস গুলো কি কি এটাও মানুষ ঠিক করে, কিন্তু সলিউশনটা আমরা করতে পারি না। মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য পরিবেশকে বিভিন্ন ভাবে ব্যবহার করছে। কি করছে? প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ভাবে ব্যবহার করছে। প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, এই উভয় কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটতে পারে। কি কি হতে পারে? একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড। তাহলে একটা পেলাম কি আমরা? ন্যাচারাল। ন্যাচারাল কিছু রিজনও হতে পারে, যেমন হঠাৎ করে কোথাও আগুন লাগলো, এটা কি? এটা ন্যাচারাল ওয়ে, এটা আসলে আমরা থামাইতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি হিউম্যান বা ম্যানমেড যে রিজন গুলো সেগুলো থামাইতে পারি। ম্যানমেড। তাহলে পরিবেশ দূষণ দুইটা কারণে হয়, প্রাকৃতিক আর হচ্ছে মানুষের তৈরি। এই উভয় কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটতে পারে। এতে পরিবেশে ভারসাম্য নষ্ট হয়, ফলে মানুষ ও উদ্ভিদ সহ অন্যান্য প্রাণীর জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশের ভারসাম্য যখন নষ্ট হচ্ছে, ব্যালেন্সটা যখন নষ্ট হচ্ছে, যেটা যে পরিমাণে থাকা দরকার সেটা সেই পরিমাণে থাকছে না। যেমন বাংলাদেশে না, প্রত্যেকটা দেশে কি হয়, প্রত্যেকটা দেশে প্রায় যে আয়তন তার 25% বনায়ন থাকতে হবে, ট্রি প্ল্যান্টেশন থাকতে হবে। বাংলাদেশে কত? বাংলাদেশে মনে হয় 15%ও নাই। কেন? কারণ এই যে আমরা বন কেটে ফেলছি, বন কেটে প্রথমে কৃষি জমি বানাচ্ছি, কৃষি জমি থেকে সেটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানিয়ে ফেলছি, এটার জন্য নাই। খুব দুঃখের বিষয় ব্যাপারটা যে আমরা এখন এটা বুঝতে পারছি, আমরা সবাই শিক্ষিত হচ্ছি, এডুকেটেড হচ্ছি, কিন্তু আসলে আমাদের জন্য কোনটা দরকার, কি ব্যাপারগুলো আমরা করতে পারি, এটা আমরা কেউ জানি না, আর জানলেও সেটা কাজে লাগাচ্ছি না। আচ্ছা, আর এই অবস্থাকে বলছে পরিবেশ দূষণ। এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, ইমব্যালেন্সটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে পরিবেশ দূষণ।
এই যে দেখো একটা এরিয়া, যেখানে শুধু এখানে কি থাকা উচিত, এখানে কিছু গাছপালা থাকা উচিত উচিত বা কিছু ওয়াইল্ড স্পেসিস থাকা উচিত, কিন্তু সে কিচ্ছু না থেকে এখানে আছে কি অসংখ্য ধরনের প্লাস্টিক, অসংখ্য ধরনের পলিথিন, যেগুলো কত বছর ধরে যে এই জায়গাটাতে পড়ে আছে সেটা হিসাব কিন্তু আমরা কেউ জানি না। এবং এটা ডিসপোজাল হয় নাই, পচে যায়নি, মাটির সাথে মিশে যাচ্ছে না, কারণ এটা তো অজৈব পদার্থ, এটা তো মিশতে পারবে না, কোনো মাইক্রো অর্গানিজম তো এটাকে ডিসপোজ করতে পারবে না। এই যে জায়গাটা, এটাই হচ্ছে একটা দূষণের উদাহরণ। এটা ধর একটা সামুদ্রিক এরিয়া, এই যে ধরো আমাদের ধরো যারা আমরা একটু সি বিচের দিকে ঘুরতে যেতে পছন্দ করি, একটু কক্সবাজার দিকে ঘুরে আসি, পতেঙ্গাতে একটু ঘুরে আসি, কুয়াকাটা, সেন্ট মার্টিন, এই যে এটা কিন্তু সিনারিও সেম। এটা নদী সমুদ্রের পাশে, যেখানে পর্যটন এরিয়া থাকা উচিত, যেখানে মানুষজন যাবে একটু রিফ্রেশমেন্টের জন্য, একটু ভালো লাগবে। আমরা যে কি দেখি, এই যে বস্তা বস্তা দূষণ বা যে অডর, মানে দুর্গন্ধ যেটা বলছে চোখের, মানে একদম সেম। এটা কি, এটা হচ্ছে দূষণ, মানে যে পরিবেশটা যেভাবে থাকা উচিত সেটা যখন সেভাবে থাকছে না, হার্মফুল ভাবে আমাদের জন্য প্রেজেন্ট হচ্ছে, এটাই হচ্ছে দূষণ। মূলত প্রাকৃতিক পরিবেশে যে দূষণ, তার কারণ হচ্ছে পরিবেশ প্রধানত দুইটা উপাদান নিয়ে গঠিত। এটা আমরা জানি যে পরিবেশ সাধারণত দুইটা উপাদান নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে জীব, আর একটা হচ্ছে জড়। জীব ও জড় উপাদান। তোমরা জানো সকল উদ্ভিদ ও প্রাণী নিয়ে পরিবেশের জীব উপাদান গঠিত। জীব উপাদান গঠিত কি নিয়ে? উদ্ভিদ ও প্রাণী। আবার জড় উপাদানের মধ্যে রয়েছে কি? জড় উপাদান কি কি? মাটি, পানি, বায়ু সহ পৃথিবীর অন্যান্য সকল জড় বস্তু। জড় উপাদান কি? মাটি, পানি, বায়ু সহ পৃথিবীর অন্যান্য জড় বস্তু, যেগুলো নিজেরা মুভ করতে পারে না, যাদের লাইফ নেই, সেগুলা। দূষণের ফলে পরিবেশের সকল জীব ও জড় উপাদান ক্ষতিগ্রস্ত হয়। এই যে দূষণটা হচ্ছে, এটা শুধু ক্ষতিগ্রস্ত জীবের জন্য না, জড় সবকিছুর জন্যই কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন দেখো যে আসলে এই যে দূষণটা, সেটা কত প্রকার হতে পারে। প্রধানত দূষণ হচ্ছে কয়েক প্রকার: মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ। এটাই মানে ন্যাচারাল এনভায়রনমেন্টের বেসিক যে এলিমেন্ট গুলা, সেগুলাই হচ্ছে দূষণ হচ্ছে। আমরা এখন তাহলে কি দেখবো? আমরা প্রথমে দেখবো হচ্ছে মাটি দূষণ। মাটি দূষণ কি? আমাদের জীবন ধারণের জন্য মাটি অত্যাবশ্যক। আমাদের জীবন ধারণের জন্য মাটি হচ্ছে অত্যাবশ্যক। কেন? এখান থেকে আমরা প্রথমত খাবার পাচ্ছি, শেল্টার পাচ্ছি, মানে মানুষের বেসিক নিড যেটা দরকার সবকিছু আমরা মাটি থেকে পাচ্ছি। একটা মাটির মধ্যে ধরো একটা, এখানে একদলা মাটি আছে, ধরো একটা মাটি, এই মাটির মধ্যে 4টা টাইপের উপাদান থাকে। কি থাকে? 4 ধরনের উপাদান থাকে। 4 ধরনের। একটা আমি যদি বক্স আঁকাই, এটাকে যদি লিখি সুন্দর মতো করে, 4 ধরনের থাকে। এখানে বাতাস থাকে 25%। কি থাকবে? 25% থাকবে বাতাস, 25% থাকবে ওয়াটার, 45 থাকবে অর্গানিক আয়ন, আর হচ্ছে 5 থাকবে কি জৈব যৌগ, মানে জৈব যে আয়নগুলো সেগুলা। কিন্তু আমরা যখন এই যে দূষিত করছি মাটিটাকে, এই জিনিসটা নষ্ট হয়ে যায়, যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যে অজৈব যতটুকু উপাদান দরকার ছিল তার থেকে সেটা বেশি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কি জৈব উপাদান যতটুকু দরকার ছিল তার থেকে বেশি হয়ে যাচ্ছে। তখন এই যে মাটির যে স্ট্রাকচার, মাটির যে গঠন বলো, বা মাটির মধ্যে যে নিউট্রিশিয়াস যে ব্যাপারগুলো ছিল, সে সবগুলাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, মাটিতে বিভিন্ন ফসল ফলে, হ্যাঁ, আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। শুধু খাদ্যই নয়, জীবন ধারণের সবকিছুই, যেমন বাসস্থান, বস্ত্র, ঔষধ ইত্যাদির জন্য আমরা যে উদ্ভিদের উপর নির্ভরশীল, তাও কিন্তু মাটিতে জন্মায়। এই মাটিকে আমরা বিভিন্নভাবে দূষিত করছি, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। যেটা বললাম যে নিউট্রিশন ফ্যাক্টর গুলা নষ্ট হচ্ছে। এখন আমাদের একটু জানি যে পরীক্ষায় এই কোশ্চেন গুলা কিভাবে আসতে পারে এবং আমরা কিভাবে লিখবো। প্রথমত তো কোশ্চেন আসতে পারে যে পরিবেশ দূষণ কিভাবে হয়, একটা পরিবেশ দূষণ কাকে বলে একটু ব্যাখ্যা করো, এবং পরিবেশ দূষণের কারণগুলো লিখো,
এবং তার ফলাফল লিখো। তখন আমাদের ধরো মাটি দূষণ তুমি লিখলে, যে আমরা জানি যে পরিবেশ দূষণ মূলত মাটি দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, ঠিক আছে। তখন আমরা লিখবো যে এই যে মাটি দূষণ হচ্ছে তার কারণ কি, কজেস লিখবো। কি কি লিখবো, এক পাশে দিব কজেস, CAU, আচ্ছা কজেস কারণ, মানে মাটি দূষণের কারণ কি কি সেটা এক পাশে উল্লেখ করব, এবং অন্য পাশে উল্লেখ করব কি এর ফলাফল বা প্রভাব, কি প্রভাব। এক পাশে কারণ দিব, এক পাশে প্রভাব দিব। মাটি দূষণের কারণ কি কি হতে পারে, মাটি দূষণের কারণ বলো, কে বলতে পারো এটা, যে মাটি দূষণের কারণ কি কি হতে পারে। মাটি দূষণের কারণ কি কি হতে পারে, প্রথমে হতে পারে প্লাস্টিক পলিউশন, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার। 2, পলিথিন, ব্যবহার। 3, কি হতে পারে, মাটি ক্ষয়। ধরো আমি কিছু কিছু কারণ দিলাম, এরপরে এটার যে প্রভাব সেটা লিখতে হবে। কি হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, মাটির যে উর্বরতা সেটা কমে যাচ্ছে। এই জিনিসগুলো সুন্দর করে ব্যাখ্যা করে পরীক্ষার খাতায় লিখতে হবে। এটা আর হচ্ছে ভালো করে লেখার জন্য শক লেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আর প্রভাবটা উল্লেখ করে সেখানে মার্কসটা খুব ইজিলি পাওয়া যাবে। আসলে দূষণ বা এনভায়রনমেন্টাল যে কারণগুলা, এই কারণগুলো এভাবে করা উচিত। এবং লাস্টে তোমাকে একটা মন্তব্য দিতে হবে, সেই মন্তব্যটা দিতে হবে সলিউশন বা সমাধান কি কি করা যেতে পারে, আমরা কি কি স্টেপ নিতে পারি, আমাদের ইনিশিয়েটিভ গুলো কেমন হওয়া দরকার। এরপর আমরা দেখি যে মাটি দূষণের কারণ ও উৎস। মাটিতে আমরা যে সকল আবর্জনা বর্জ্য ফেলি, কি কি ফেলছি আমরা মাটিতে, আবর্জনা ফেলছি প্রথমত, এরপরে বর্জ্য পদার্থ ফেলি। এগুলো পচতে ব্যাকটেরিয়া সাহায্য করে, কি করে, ব্যাকটেরিয়া সাহায্য করে, যার ফলে এগুলো মাটির সঙ্গে সহজে মিশে যায়। এবং আজকাল এমন সব দ্রব্যাদি ব্যবহার করা হয় যেগুলো মাটিতে পচে না, কি হয়, পচে না, মানে ডিগ্রেড হয় না, ডিগ্রেডেবল না, মাটিতে পচবে না, মাটিতে থেকেই যায়। যেমন প্লাস্টিক পলিথিন যেগুলো বললাম থেকেই যায়, যেমন কাঁচ, প্লাস্টিক, পলিথিন, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক জায়গায় যদি প্লাস্টিক বেশি থাকে, পলিথিন বেশি থাকে, সেখানে উদ্ভিদ জন্মাবে না। আর যেখানে উদ্ভিদ পৃথিবীর প্রাণ বলা হয়, তাহলে এই যে প্লাস্টিক পলিথিন যেখানে বেশি থাকছে সেখানে উদ্ভিদ জন্মাচ্ছে না, যার কারণে আর্থ ডিস্ট্রাকশনটা হয়ে যাচ্ছে। এসব জিনিস ছাড়াও মাটিকে আমরা বিভিন্নভাবে দূষিত করছি। কিভাবে দূষিত করছি, একটা এক্সাম্পল যদি বলি যে কিভাবে দূষিত করছি, আমরা যে ফসল ফলাই, কি করি, আমরা যে ফসল ফলাচ্ছি এর জন্য কি হচ্ছে, মাটিতে অনেক ধরনের কেমিক্যাল স্প্রে করতে হচ্ছে। মাটিতে দেখা যায় যে ফসলের ক্ষতি যেন না হয়, ফসলের ক্ষতি হচ্ছে অনেক বেশি, সেই ক্ষতিটা দূর করার জন্য আমরা সেখানে অনেক ধরনের ফার্টিলাইজার ইউজ করি, কেমিক্যাল যে মেডিসিন গুলো সেগুলো ইউজ করি। এটার ফলে মাটিতে সেগুলো মিশে যাচ্ছে, এবং মিশার ফলে এই যে মাটির যে উপকারী ব্যাকটেরিয়া গুলা সেগুলো মারা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এছাড়া যে কীটপতঙ্গ ছিল সেগুলো তো মারা যাচ্ছে, এটার ফলে মাটি দূষণ হয়ে যাচ্ছে। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন আবর্জনা সহ কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক সার, কেমিক্যাল ফার্টিলাইজার। দেখো, কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য। এখন বাংলাদেশের প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে শিল্প কারখানা বর্জ্য। শুধুমাত্র বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডেই সমস্যা হচ্ছে শিল্প, ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট গুলা, এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। শিল্প কারখানার যে বর্জ্যগুলো সেগুলোকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এটাই মূলত পৃথিবীকে ধ্বংস করার বড় একটা কারণ। আমার হচ্ছে প্রফেসর, মানে আমাদের ভার্সিটির যে ডিন ছিল, উনি কি বলতো, ডেভেলপমেন্ট মিন্স ডিস্ট্রাকশন। দেখো কথাটা এরকম ভাবে, আমরা একটু যদি এই জিনিসটা খেয়াল করি, একটু পজিটিভ ভাবে নেই আমরা, ডেভেলপমেন্ট
ইকুয়াল টু CION। ডেভেলপমেন্ট মিন্স ডিস্ট্রাকশন। ডেভেলপমেন্ট মানে এখানে কি কি, টাকা, টাকা বাড়বে, আমাদের কি হবে, মানি বা টাকা বেড়ে যাচ্ছে, আমাদের কি হবে, ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, সি ইনফ্রাস্ট্রাকচার। আর ডিস্ট্রাকশন কি কি হবে, প্রথমত যেটা নষ্ট হবে সেটা কি, গাছপালা, ট্রি প্ল্যান্টেশন, বনায়ন সব শেষ হয়ে যাবে, কি হবে, ট্রি। এরপরে কি হবে, আমাদের সমুদ্র বা ওশান যে এরিয়াটা সেটা নষ্ট হয়ে যাবে, সি। আচ্ছা সি। তারপর নদীর আমাদের যে তাপমাত্রা বাড়ার ফলে যে পৃথিবীর যে প্রান্তগুলোতে যেগুলো ছিল বরফ, সেগুলো কি হবে, আইস গুলো মেল্টিং হতে শুরু করবে, কি করবে, বরফ গুলো গলতে শুরু করবে, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং বাড়তে থাকবে, গ্লোবাল ওয়ার্মিং বাড়তে থাকবে। তাহলে ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু ডিস্ট্রাকশন। মানে তুমি টাকা পয়সা যত ইকোনমিক্যালি তোমার যত গ্রোথ হবে, এনভায়রনমেন্ট তত বেশি নষ্ট হবে। ইকোনমিক্স এর দিক থেকে যত বেশি হবে, ইকোনমিক যত হাই হবে, এনভায়রনমেন্ট তত নষ্ট হবে। এখন এটাকে মেনটেন করতে হবে, এবং এটা মেনটেন করার যে সিস্টেম বা যে ওয়ে, সেটাকে কি বলে, এটাকে বলছে সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি মানে টেকসই ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন। উন্নয়ন আমরা করব কিন্তু সেটা যেন টেকসই হয়। এইভাবে যেমন আমরা যদি কোনো প্রোডাক্ট কিনি, বাজারে যাই, ধরো আমি হচ্ছে বাজারে গেলাম, বাজারে যেয়ে আমি একটা এসি কিনবো, আমরা কি বলি যে ভাই কতদিন টিকবে আমাকে বলেন, এটা কি তাড়াতাড়ি নষ্ট হবে নাকি অনেকদিন যাবে। এটা যে আমরা যখন কোনো কিছু করব সেটা যেন সাস্টেনেবল হয়, টেকসই হয়, সেটা যেন অনেক দিন লং লাস্টিং করে। এই যে জিনিসটা আমরা যখন এনভায়রনমেন্টের জন্য কাজ করব বা ডেভেলপমেন্টের যে কাজগুলো করব, আমাদের এইভাবে ব্যালেন্সড করে করতে হবে যেন সেটা টেকসই হয়। এখন আমরা দেখি যে এই যে ডিস্ট্রাকশন হচ্ছে বা বায়ু দূষণ, মাটি দূষণ হলো, মাটি দূষণের ফলে আর এরপরে কি আসতে পারে, এরপরে আসতে পারে বায়ু দূষণ। কি দূষণ, বায়ু দূষণ। এখন তাহলে বায়ু দূষণ কাকে বলে, আমরা জানি যে বায়ুতে কিছু বেসিক এলিমেন্ট থাকে যেগুলা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন, যেমন কি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, কারণ কার্বন ডাইঅক্সাইড ছাড়া গাছ কি করতে পারবে না, ফটোসিনথেসিস প্রক্রিয়া যে খাদ্য উৎপাদন সেটা করতে পারবে না। তাহলে কি কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য প্রয়োজন। কিন্তু যখন এগুলো একটু ইমব্যালেন্স হয়, দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন 0.03%, সেটা কি হলো, সেটা পরিমাণটা বেড়ে 0.3% হলো। এটার মানে বায়ুতে ওই জায়গার যতটুকু কার্বন ডাইঅক্সাইড থাকা দরকার ছিল তার থেকে বেড়ে গেল, বেড়ে যাওয়ার ফলে এটা ইমব্যালেন্সড হলো এবং টক্সিক এলিমেন্ট হিসেবে সেটা বায়ুতে প্রবেশ করলো। এটাই হচ্ছে দূষণ, এটাই বায়ু দূষণ। তাহলে বায়ুতে যে এলিমেন্ট গুলো থাকা দরকার যতটুকু পরিমাণে, সেটা যখন থাকছে না, না থেকে পরিমাণটা ইমব্যালেন্স হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টের ইমব্যালেন্স হচ্ছে, এটাই হচ্ছে বায়ু দূষণ। এখন বায়ু দূষণের কারণগুলো কি কি হতে পারে, বায়ু দূষণের কারণ কি কি হতে পারে। আচ্ছা, এখন আমাদের বায়ু দূষণের কারণগুলো একটু জানা দরকার যে আসলে বায়ু দূষণ কেন হয়। আমরা একটু দেখি যে বায়ু দূষণের কারণ কি কি হতে পারে। দূষণের কারণ কি, কারণ বায়ু দূষণের কারণ বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে বায়ু দূষণের প্রধান কারণ, আমরা মাটি দূষণের যে কারণগুলো দেখেছি, বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে এই যে আমরা যে গাড়িগুলো ব্যবহার করি, এখানে যে পেট্রোল বা এনার্জি যে মানে বার্ন হচ্ছে, এটার ফলে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে। তাহলে বায়ু দূষণের প্রধান কারণ কি, কালো ধোঁয়া। এটা হতে পারে গাড়ি থেকে আসতেছে, হতে পারে ইটের ভাটা থেকে আসতেছে, হতে পারে ইনসিনারেশন, মানে আমরা যখন যে ওয়েস্ট গুলো আমাদের অনেক বেশি, ধরো আমাদের বাসার ওয়েস্ট বলো বা বাইরে যে ওয়েস্ট গুলো, সেগুলো অনেক বেশি হয়ে গিয়েছে এবং সেটা কোনোভাবে আমরা ডিসপোজাল ভাবে মানে ডিসপোজ করতে পারছি না, কোথাও যে ডাম্পিং করবো সেই অপশন নাই, তখন আমরা কি করি, সেটা পুড়িয়ে ফেলি। এই যে পুড়িয়ে ফেলছি, এটাকে বলছে ইনসিনারেশন।
এর ফলে কি হচ্ছে, এর ফলে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে, যেখান থেকে বাতাসে অ্যাড হচ্ছে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড। তাহলে বায়ু দূষণের প্রধান কারণ কি কি হতে পারে? ইটের ভাটার কালো ধোঁয়া, আমরা যে গাড়ি ব্যবহার করতেছি গাড়ির থেকে এসে কালো ধোঁয়া, এবং বাড়িতে আমরা যখন রান্না করি এই রান্নার ধোঁয়াটাও কিন্তু বায়ু দূষণের জন্য কার্যকর একটা কারণ হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে অল্প পরিমাণে যখন সেগুলো আমরা করি তখন সেটা নষ্ট হয় না, মানে বায়ু দূষণটা তখন হয় না, একটু যতটুকু হয় সেটা তারা নিজেদের মধ্যে কপ আপ করতে পারে। কিন্তু যখন সেটা পরিমাণে বেশি হয়ে যায় তখন আর কপ আপটা সম্ভব হয় না, যার ফলে আমরা জানি যে পৃথিবীর উপরে আমাদের একটা পর্দার মতো জায়গা আছে, যেটাকে বলছে কি ওজোন লেয়ার। কি বলে, আমাদের যে পৃথিবীর উপরে একটা লেয়ার আছে, যেটা পৃথিবীর যে হিট গুলো আসে, মানে পৃথিবীতে যে দূষণগুলো হচ্ছে, যে হিট গুলো হচ্ছে সেটাকে ট্র্যাপ করে ধরে রাখে। কিন্তু যখন এই যে দূষণটা অনেক বেশি হয়ে যায়, হিটটা অনেক বেশি হয়ে যায়, তখন ওজোন লেয়ারটা আস্তে 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 কি হয়, এটা আর যে পাস করে বের হইতে পারে না, ওজোন লেয়ার ভেদ করে বের হতে পারে না, তখন সেই হিট বলো এই দূষণগুলো পৃথিবীর মধ্যে থেকে যাচ্ছে, তাহলে কি ওজোন লেয়ারে ইফেক্ট করছে। এটা হচ্ছে বায়ু দূষণের ফলাফল। আমরা কারণ দেখলাম কি কি? কারণ দেখলাম অতিরিক্ত কালো ধোঁয়া, অতিরিক্ত কালো ধোঁয়ার সাথে সাথে এটা কি ইন্ডাস্ট্রিয়াল যে পলিউশন সেটা, আবার হচ্ছে গাড়ির কালো ধোঁয়া, এই সবগুলো হচ্ছে কারণ। এবং প্রভাব কি কি? প্রভাবগুলো হচ্ছে ওজোন লেয়ারটা নষ্ট হচ্ছে। প্রভাবটা দেখলাম। এখন আমরা দেখবো কি পানি দূষণ। আসলে দূষণের কারণগুলো মোটামুটি একই সব, বায়ু দূষণের কারণ যা, পানি দূষণের কারণ তা, এবং মাটি দূষণের কারণ তাই। এখন দেখি বর্তমান পৃথিবীতে সুপায়নের পানির অভাব দেখা দিয়েছে। সুপায় পানির অভাব মানে ড্রিঙ্কেবল ওয়াটার, সেফ ওয়াটার কি? ড্রিঙ্কেবল ওয়াটার মানে যে পানিটা আমরা পান করি, পৃথিবীর 90 মানে আমাদের যদি পৃথিবী 100% হয়, এটা ধর একটা পৃথিবী, এটাকে যদি 100% হয়, এই 100% এর মধ্যে এই যে অংশটা, এটা হচ্ছে 97%, এটাই হচ্ছে ওয়াটার। মানে পৃথিবী যা তার 97% ওয়াটার, তাহলে মাত্র কি, মাত্র 3% সেটা হচ্ছে স্থলভূমি। কিন্তু এই যে 97% এর মধ্যে মাত্র 2% সেটা হচ্ছে স্বাদু পানি বা সেফ ওয়াটার। কি সেফ ওয়াটার? বাকি যেটা এটা হচ্ছে কি লবণাক্ত বা সল্ট ওয়াটার, স্যালাইন ওয়াটার, মানে এগুলো আমরা চাইলেও কি খাইতে পারবো না। এবং এই ড্রিঙ্কেবল ওয়াটার মাত্র কত পার্সেন্ট? 2%। এর মধ্যেও আছে ধরো নদীর পানি, যেগুলো আমরা খেতে পারি না, দূষিত পানি, যেগুলো ফিল্টার টিল্টার করে খেতে হয় আর কি। এখন দেখো এই যে 2% পানি, বলা হয়ে থাকে পৃথিবীতে 7 জন, মানে প্রতি 7 জন মানুষে মাত্র 1 জন পানি পায়। মানে পৃথিবীতে যদি মানুষ হয়ে থাকে 800 কোটি, মাত্র পানি পায় কত কোটি মানুষ? 100 কোটির কিছু বেশি। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ এখন থেকে থাকে, তাহলে সুপেয় পানি বা ড্রিঙ্কেবল ওয়াটারের এক্সেস পাচ্ছে মাত্র 100 কোটি মানুষ। বাকিরা সুপেয় পানি বা ড্রিঙ্কেবল ওয়াটার থেকে কিন্তু অনেক বাইরে। তাহলে বর্তমান পৃথিবীতে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। পানি ছাড়া জীবন অচল। আমরা বলি পানির অপর নাম জীবন। পানি নানাভাবে দূষিত হচ্ছে, মানুষই পানি দূষণের জন্য দায়ী। তাহলে পানি দূষণের জন্য দায়ী কে? ম্যান। মানুষই নিজ দায়িত্বে সেটা নষ্ট করে ফেলছে। এখন আমরা দেখব পানি দূষণের কারণ এবং উৎসগুলা কি কি। উৎস বলতে পানির সোর্স, মানে দূষণের যে সোর্স সেগুলা কি কি, এবং এর কারণগুলা কি কি উল্লেখ করা হচ্ছে। দেখি আমরা যে মাটিতে আমরা যে সকল আবর্জনা ও বর্জ্য পদার্থ ফেলি, মাটিতে আমরা কি ফেলছি? কিন্তু মাটিতে ফেলছি কোথায়? মাটিতে। দেখো একটু ভেবে দেখো যে মাটিতে আমরা যে
সকল আবর্জনা বা বর্জ্য ফেলি, এগুলো এগুলা কি করে, এগুলা তখন বৃষ্টি পানি হচ্ছে, বৃষ্টির পানির সাথে বেয়ে বেয়ে কোথায় চলে যাচ্ছে, নদী, সমুদ্র হতে পারে, পুকুর হতে পারে, এটাকে কি বলে, রান অফ। রান অফ মানে এই আবর্জনাগুলো কি করে, ধরো এক কি হচ্ছে তাহলে, রান অফ। রান অফ মানে আমরা যে মাটিতে যে আবর্জনাগুলো ফেলছি, এগুলো পানির সাথে, যে দেখো এই যে আমরা ধরো একটা ড্রেনের মধ্যে কিছু ময়লা ফেলেছি, এই ময়লাটা পানির সাথে মিশে কোথায় যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে বা নদীতে যাচ্ছে। এরপর এটা কি, দুইয়ে কি হতে পারে, পানি দূষণের কারণ কি হতে পারে, আমরা ধরো কোনো একটা পুকুরে মাছ চাষ করব, মাছ চাষের জন্য প্রথমে কি করি, ওই পুকুরটাকে কীটনাশক মুক্ত বা হচ্ছে কেমিক্যাল মুক্ত করার জন্য হতে পারে, বা আগের যে কিছু কিছু যে ব্যাকটেরিয়া থাকতে পারে, ব্যাকটেরিয়া গুলো মারার জন্য হতে পারে, বা অন্যান্য যে জীব যার পানিতে বাস করে তাদের মারার জন্য আমরা কি করি, সেখানে অনেক ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করি, কেমিক্যাল প্রোডাক্ট। এটা কি হচ্ছে, এটা ওইখানকার পানিটা সরাসরি দূষণ করছে। আর কি, আমরা ধরো অনেক সময় গ্রামের দিকে পুকুরে কি হয়, কাপড় ওয়াশ করা হয়, কি হচ্ছে, কাপড় ওয়াশ, কাপড় ওয়াশ করা হচ্ছে, যেটার ফলে পানিটা দূষণ হচ্ছে। এরপরে আবার কি হতে পারে, আমরা যে এগ্রিকালচার সেক্টরে যে কেমিক্যাল গুলা ব্যবহার করি, মানে কৃষি কাজের জন্য আমরা যে কেমিক্যাল গুলা, যে ফার্টিলাইজার গুলো ব্যবহার করি, সেগুলো আবার বৃষ্টির পানির সাহায্যে পুকুরে বা নদীতে পৌঁছায়, এটাকে কি বলে, রান অফ। তাহলে কি, এগ্রিকালচার সেক্টরে। এই সব কিছুই পানি দূষণের কারণ এবং উৎসগুলো কি কি তাহলে আমরা জানতে পারলাম। এখন আমরা দেখি যে আসলে এই যে পানি দূষণটা হচ্ছে তার প্রভাবটা কি হচ্ছে। প্রভাবটা প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের যে শারীরিক কন্ডিশন বা হেলথ কন্ডিশন, সেখানে ইম্প্যাক্ট ফেলছে। ডায়রিয়া, কলেরা, আমশয়, এই সব কিছু তৈরি হচ্ছে এবং এটার ফলে কি হচ্ছে, আমাদের হসপিটালে যেতে হচ্ছে, একটা হ্যারাসমেন্ট হচ্ছে। এটা কি করে, এটা আমাদের পকেটের টাকাগুলো নষ্ট করছে। এই যে দেখো, একটা মাটির ওপরে এইভাবে প্লাস্টিক গুলো ফেলা হয়েছে, বোতল গুলো ফেলা হয়েছে, এগুলো কে করছে, এগুলো কিন্তু আমরা মানুষরাই করেছি, অন্য কোনো প্রাণী তো করে নাই। অন্য কোনো প্রাণী কি করতে পেরেছে? আচ্ছা, বায়ু দূষণ পড়েছি, যে আমরা বায়ু দূষণ কাকে বলে, কিভাবে হচ্ছে সেটা জেনেছি, বায়ু দূষণের কারণও জেনেছি, উৎসও জেনেছি। আচ্ছা, আমাদের এখন জানার বিষয় বায়ু দূষণের প্রভাব, যে বায়ু দূষণের ফলে কি কি সমস্যা হয়। আমি মাত্র বলেছি যে পানি দূষণের ফলে প্রধানত আমাদের যেটা সমস্যা হয় সেটা আমাদের হেলথে ইম্প্যাক্ট ফেলে। ডায়রিয়া, কলেরা, আমশয় বা ছোট বাচ্চাদের বেশি সমস্যা হয়, বা বন্যার সময় এই জিনিসটা কিন্তু অনেক বেশি দেখা যায়, যে বন্যার সময় কি হচ্ছে, বন্যার সময় মানুষজন এই সমস্যাগুলো বেশি আক্রান্ত হচ্ছে। কিন্তু বায়ু দূষণের প্রভাবগুলো একটু অন্যরকম, কারণ বায়ু দূষণের যে পার্টিকেল ম্যাটার গুলো আছে, বা দেখা যায় যে প্লাস্টিক কণিকা বায়ুতে কিন্তু অনেকভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো আমরা ডিরেক্টলি এটা কি করি, আমরা যখন শ্বাস নেই ডিরেক্টলি আমাদের শরীরে প্রবেশ করে এবং সে প্রবেশের ফলে কিছু সমস্যা দেখা যায়। বায়ু দূষিত হলে সে বায়ুতে বিভিন্ন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, বিশেষ করে সেটা কি, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলা এগুলো হচ্ছে অনেক বেশি বৃদ্ধি পায়, যা মানুষের জন্য ক্ষতিকর। কি করে, যেটা মানুষের জন্য ক্ষতিকর। বায়ুতে কি করে, বায়ুতে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মানুষ শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। কি করে, কার্বন মনোক্সাইড যখন কোনো বস্তুকে পোড়ানো হয়, পোড়ানোর ফলে সেটা যখন পুরোপুরি পুড়ে না, মানে বার্নটা পুরোপুরি হয় না, তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি না হয়ে কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি হয়, যেটা কার্বন ডাইঅক্সাইডের থেকেও বেশি ক্ষতিকর, যেটা ওজোন লেয়ারে ইফেক্ট করে। এবং সেটা কি করে, দেখো, মানুষের শ্বাসকষ্টের রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট তো হয়, আমরা অনেকেরই দেখা যায় যে শ্বাস নিতে পারছি না, কিন্তু এটা কিন্তু মারাত্মক অন্য একটা রোগ তৈরি করে, যেটাকে কি বলছে, ক্যান্সার। এছাড়াও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে গিয়ে এসিড বৃষ্টি সৃষ্টি করে। এসিড বৃষ্টি কি জানো,
অনেকদিন পরে যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টির সাথে বায়ুর যে সালফার ডাইঅক্সাইড আরো কিছু কিছু আর্সেনিক হাবিজাবি অনেক কিছু মিলে এসিড বৃষ্টি তৈরি করে। এবং সেই এসিড বৃষ্টি শুধুমাত্র মানুষের জন্য ক্ষতি করে না, জলজ প্রাণীরা অনেক ক্ষতি করে, মানে পানিতে যে প্রাণীগুলো থাকে সেগুলোর অনেক বেশি ক্ষতি করে। কারণ আমরা যখন দেখি যে বৃষ্টি হয়, বৃষ্টি যেখানেই থাকুক না কেন সেটা রান অফের মাধ্যমে কিন্তু কোনো পুকুর কোনো নদী তার মধ্যেই পড়ে, এবং সেটা সেখানে বসবাসরত যে জীবগুলো আছে সবকিছুর জন্যই অনেক বেশি ক্ষতিকর। এবং সর্বশেষ এর ফলে বনভূমি ধ্বংস হচ্ছে। কি হচ্ছে? সর্বশেষ যেটা সমস্যা হচ্ছে, এর ফলে বনভূমি ধ্বংস হচ্ছে। বনভূমি কেন ধ্বংস হয়? দেখা একটা মজার কথা বলি। মানুষ বন কেটে কি করে? কৃষি জমি বানায়। কৃষি জমি, আবার সেই কৃষি জমি থেকে সে কি করে? বাসস্থান বানায়। এই বাসস্থান থেকে আবার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চলে যায়। তাহলে বুঝলে যে ডেভেলপমেন্টটা আসলে ডিস্ট্রাকশন। আমরা যখনই বলবো ইকোনমিক ডেভেলপমেন্ট, তার মানে সেটা এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন। আমরা যখনই ভালো কিছুর জন্য টাকা পয়সার কথা চিন্তা করব, বিশেষ করে টেকনোলজি, ভাই এই টেকনোলজি ব্যাপারটা এনভায়রনমেন্টকে আরো বেশি নষ্ট করছে। টেকনোলজি না থাকতো যদি এই এনভায়রনমেন্ট এত নষ্ট হতো না। আমরা এত বেশি টেকনোসেন্ট্রিক হয়ে গিয়েছি যেটা এনভায়রনমেন্টকে ঠিক এইভাবেই শেষ করে দিল। এখন আমরা দেখবো যে আসলে যে পরিবেশ দূষণটা হচ্ছে, এত 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 সমস্যা তৈরি হচ্ছে, এটা প্রতিরোধ কিভাবে করা যায়। কোন প্রশ্নের উত্তর লেখার জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কজেস, কারণগুলা কি কি, কনসিকুয়েন্সেস, তার ফলে ফলাফল বা প্রভাবটা কি কি, এবং শেষে তার প্রতিরোধ কি কি হচ্ছে। আমাদের কজেস আছে, কারণ আছে, আমরা অনেক কারণ পরিবেশ দূষণের জন্য অনেক কারণ বের করছি। অনেক প্রভাব আমরা ফেস করতেছি, প্রতিনিয়ত ফেস করতেছি, কিন্তু আলটিমেটলি যেটা নাই সেটা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা নাই। এটা আমরা করতেছি না, কারণ চিন্তা করি সেটা করতে গেলে টাকা পয়সা নষ্ট। কিন্তু পরীক্ষা লেখার জন্য হলেও জানতে তো হবে। ধরো প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে করলামই না, জানতে হবে পরীক্ষা লেখার জন্য। তাহলে একটু জানি আমরা। দূষণ প্রতিরোধ, খোলা জায়গায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা বন্ধ করতে হবে। হিউম্যান যে ওয়েস্টটা সেটা যেখানে সেখানে ফেলা ত্যাগ করতে হবে। শিল্প কারখানা থেকে ধোঁয়া বের হয় যেন দূষণ না ঘটে, সেই জন্য ধোঁয়া ছড়িয়ে পড়ার আগেই আধুনিক প্রযুক্তির সাহায্যে সেটাকে কি করতে হবে? ফিল্টার করতে হবে। যে ধোঁয়াটা বের হচ্ছে সেটা যেন কালো ধোঁয়া হিসেবে বের না হয়, সেজন্য সেখানে ফিল্টার ইউজ করতে হবে, কিন্তু আমরা কেউ করি না। এখানে অনেক টাকার ব্যাপার, করি না। প্লাস্টিক, পলিথিন ইত্যাদি ব্যবহার করা বন্ধ করতে হবে। করাই যাবে না, মানে বন্ধ, স্টপ, এখানে থেমে যাও, এটা সামনে আগানো যাবে না। আমরা তো চিন্তা করি না, কম দামে পাচ্ছি নিয়ে নেই। এর পরিবর্তে পাটজাত দ্রব্য ব্যবহার করতে হবে, মানে জুটের যেগুলাকে ডিসপোজাল, মাটিতে যেগুলো পচে যায় সেগুলা। কীটনাশক, রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। কি করতে হবে? কীটনাশক, রাসায়নিক সারের যে ব্যবহারটা সেটা কমাতে হবে। এগুলোর পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন করতে হবে। প্রাকৃতিক উপায়ে, কোনো কেমিক্যাল বা ফার্টিলাইজার ইউজ করা যাবে না। জনগণকে দূষণের ক্ষতিকর দিক এবং পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে সচেতন করতে হবে। জনগণকে সচেতন করতে হবে, অ্যাওয়ার করতে হবে যে দেখেন ভাই, আমরা যদি পরিবেশটা দূষণ করি এই সমস্যাগুলো হবে আমাদের, এটা করা যাবে না, আমাদের এখনই থামতে হবে। দিস ইজ দ্য হাই টাইম। আমরা এটা করবো না, কারণ এটা করতেও কষ্ট লাগে, করা যাবে না, করি না। পরিবেশের সংরক্ষণের উপায় সম্পর্কে সচেতন হতে হবে। হোয়াট ইজ পরিবেশ সংরক্ষণ? পরিবেশ সংরক্ষণটা কি? আমরা জানি কেউ পরিবেশ সংরক্ষণ কি, পরিবেশ সংরক্ষণ করে কি কাজে আসবে, কিছুই জানি না। পরিবেশ সংরক্ষণ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে পরিবেশের যে উপাদানগুলো এখনো পৃথিবীতে এক্সিস্ট করতেছে সেটাকে কনজার্ভ করতে হবে। মানে যতটুকু আছে সেটা আমরা আগলায় আগলায় ইউজ করব। আমরা যখন কোনো কিছু অনেক পছন্দ করি আমরা কি করি? সেটা অনেক যত্ন করে রাখি না, অনেক আগলিয়ে রাখার চেষ্টা করি। পরিবেশটাকে সেভাবে রাখতে হবে, যতটুকু আছে যতটা কম কষ্ট না দিলেই হয়
সেইভাবে ব্যবহার করতে হবে। এটাকে বলছে পরিবেশ সংরক্ষণ। বিশেষ করে বন এরিয়াটা আমরা একটু মানে নষ্ট না করব, কম নষ্ট করব। দেখা যাচ্ছে কাঠ কম কাটবো, গাছ একটা কাটলে 10টা গাছ লাগাবো। তারপরে যে উইল্ড স্পেসিস বা বন্য যে প্রাণীগুলো আছে আমরা সেগুলোকে হত্যা করব না। আমরা তো হরিণের মাংস খেতে চাই, হরিণের মাংস খেতে পছন্দ করি। এই কাজগুলো করা যাবে না। পাখি যেগুলো আছে পাখি শিকার করা যাবে না। বায়োডাইভার্সিটি সংরক্ষণের জন্য আমাদের সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে। আমরা যদি একা কাজ করি কোনোভাবেই সম্ভব না, এটা সবাইকে কাজ করতে হবে। আমরা যখন রাস্তায় চলাফেরা করি আমরা বাইসাইকেল একটু বেশি ইউজ করব, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব, সবাই নিজেদের মতো কার বাইক গুলো একটু কম ইউজ করব। এতে কি হবে, এটা আমাদের নিজেদের জন্য উপকার হবে এবং পরিবেশের জন্য তো আরো বেশি উপকার হবে, এবং এভাবেই কিন্তু পরিবেশটা সংরক্ষণ করা যায়। তাহলে কি বলছে যে জনগণকে দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে অ্যাওয়ার করতে হবে এবং সংরক্ষণের উপায় সম্পর্কে সচেতন করতে হবে। বন সংরক্ষণ করতে হবে, এই যে বন সংরক্ষণ করতে হবে। বনের যে গাছপালা বাদ দিয়েও আরো যে প্রাণীগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে, প্রিজার্ভ করতে হবে, কনজার্ভ করতে হবে। এখন আমাদের জানতে হবে যে প্রিজার্ভ কি আর কনজার্ভ কি। যেহেতু এটা তোমাদের বই টপিকের মধ্যে নাই, তবে তোমরা যখন একটু বড় হবে, ক্লাস 8-এ উঠবে, তখন এটা পাওয়া যাবে, বা ক্লাস 9-10-এ যখন উঠবে তখন বিজ্ঞানে বায়োলজিতে এই চ্যাপ্টারটা ভালো মতো আছে, তখন বলবো আমি প্রিজার্ভ কি আর কনজার্ভটা কি। মনে রাখতে হবে এগুলো বিভিন্ন জীবের আবাসস্থল। পৃথিবীটা তোমার একার না, পৃথিবীটা সবার। তোমার যেমন একটা ভ্যালু আছে, একটা মানুষের পৃথিবীতে যত পার্সেন্ট ভ্যালু আছে, একটা মশা একটা মাছি তারও পৃথিবীতে ততটুকুই ভ্যালু আছে, তারও একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে, সেটা তাকে দিতে হবে। একটা গাছেরও ততটুকু ভ্যালু আছে। তুমি কখনোই কোনো গাছকে কাটতে পারবে না। তোমার যেমন বেঁচে থাকার অধিকার আছে, তারও আছে। এই যে জিনিসটা, এটা যে ইকোসেন্ট্রিক যে চিন্তাটা, সেটা মাথার মধ্যে ঢুকাতে হবে, ইথিক্যাল হতে হবে সব দিক থেকে। এগুলা বিভিন্ন জীবের আবাসস্থল, মানে পৃথিবী বিভিন্ন বিভিন্ন যে জিনিস আছে সবকিছুরই আবাসস্থল। আমি এক টুকরো পানি নষ্ট করতে পারবো না, এটা অধিকার আমার নাই। আমি এক টুকরো পানি তো নিজে তৈরি করতে পারি না, আমি কেন সেটা নষ্ট করব? এটা সবাইকে বুঝতে হবে। এছাড়া গাছপালা আমাদের পরিবেশকে দূষণ মুক্ত রাখতে সাহায্য করে। দেখো, আমাদের পরিবেশ, আমরা বলছি আমাদের পৃথিবীতে আমাদের আধিপত্য, আমরা ডমিনেট করব, কিন্তু সেটা সংরক্ষণ কে করতেছে? তার দূষণ মুক্ত কে রাখছে? গাছ। আমরা শুধু নষ্টই করছি নষ্টই করছি। আমাদের দায়িত্ব এটাই, আমরা পারি না, আমরা ব্যর্থ। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম প্রাকৃতিক পরিবেশ কি, প্রাকৃতিক পরিবেশ দূষণ কি কি হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, সেই উপাদানগুলোর বিভিন্ন ফ্যাক্টর থেকে যে মানে যেমন মাটি দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, এটার ফলে কি কি ক্ষতি হচ্ছে সেগুলো জেনেছি। এবং শেষে জেনেছি এই যে দূষণটা হচ্ছে এটা কিভাবে প্রতিরোধ করা যায়, মানে কমানো যায়, দূষণটা কিভাবে কমানো যায়। আচ্ছা, এইখানে একটা সুন্দর একটা সাইন দেওয়া আছে, এই সাইনটার মানে কি আমরা কেউ জানি? এই যে দেখো সুন্দর একটা সাইন দেওয়া আছে। তোমরা হয়তো যখন বাজারে অনেক প্রোডাক্ট কিনবে এই সাইনটা দেখো, এই সাইনটা থাকে কিন্তু। পরিবেশ সংরক্ষণ, এই যে এখানে বলেছে কি পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণের একটা বড় উপায় হচ্ছে 3R। 3R এটাকে ইংরেজিতে বলে 3R। রিইউজেবল, মানে যেটা যে জিনিসটা আছে, যেমন ধরো আমি যদি একটা ওয়াটার বোতল কিনি, ওয়াটার বোতল কিনে সেটাখানে পানি খেলাম, ওই বোতলটা আমি পরবর্তীতে ইউজ করবো আবার। এটা বিভিন্ন কাজে, হয়তো পানি খাওয়ার জন্য ইউজ করতে পারি, অন্য কিছু ক্যারি করার জন্য ইউজ করতে পারি। এটা হচ্ছে রিইউজেবল। রিসাইকেবল মানে ওই প্লাস্টিকটা ভেঙে নতুন একটা কিছু বানালাম, যেন পৃথিবীতে নতুন একটা প্লাস্টিক আসার আগে আগে যেটা ছিল সেটা দিয়ে অন্য কিছু করলাম। আর একটা কি রিপ্লেসমেন্ট, মানে যেটা আছে প্লাস্টিকের বোতল ব্যবহার না করে অন্য কিছু ইউজ করতে পারি যেটা আমাদের জন্য ভালো হবে। কাঁচের বোতল ইউজ করি, কাঁচের না হয়ে তোমার যেটা জৈব পদার্থ, জুটের হোক কিছু হোক, ওইগুলো ইউজ করতে পারি। এটা বলছে রিপ্লেসমেন্ট। তাহলে কি 3R কি? 3R এর সাইন কোনটা? রিইউজেবল, রিসাইকেল, রিপ্লেসমেন্ট। এটাই হচ্ছে পরিবেশ সংরক্ষণের মূলত মেন থিম, 3R। এবং এটা যেখানেই থাকবে সেখানেই মনে করবে যেটা হচ্ছে ইকোসেন্ট্রিক চিন্তা ভাবনা বা ইকো ফ্রেন্ডলি। তোমরা হয়তো নামটা শুনেছো, ইকো ফ্রেন্ডলি। বিশেষ করে টেকনোলজির ক্ষেত্রে এখন সেটা অনেক বেশি ইউজ করে।
একটা এসি কিন্তু পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। কি করে? প্রথমত এসির যে মানে ইউজ করার জন্য যে এনার্জিটা দরকার, সেটা কিন্তু অনেক বেশি এনার্জি দরকার, অনেক বেশি বিদ্যুৎ যাচ্ছে, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এরপরে কি করছে, এসির বাতাসটাও কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু এখন এসির গায়ে লেখা থাকে ইকো ফ্রেন্ডলি। মিথ্যা কথা, কিচ্ছু না আসলে, এটাই আসলে মিথ। এটা মানুষকে অ্যাট্রাক্ট করে, কিন্তু এখানে কিচ্ছু নাই, এরাই আসল বদমাশ। ঠিক আছে, তাহলে আমরা জানলাম প্রাকৃতিক পরিবেশ দূষণের কারণ, দূষণ কাকে বলে, কি কি দূষণ হচ্ছে, পরিবেশ সংরক্ষণ কিভাবে করা হয়, এবং দূষণের প্রতিরোধ মানে দূষণগুলো কিভাবে প্রতিরোধ করা যায়। ঠিক আছে, যাক অনেক কথা বললাম, অনেক কিছু বলে ফেলেছি, পুরো একটা চ্যাপ্টার উপরে ক্লাস নিয়ে ফেলেছি। তো এই চ্যাপ্টার উপরে যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে হবে। আর যদি কমেন্ট করেও হচ্ছে না, তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে। এডু পরিবারে হটলাইন নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে। আবারও বলছি, এডুপোরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম সবাইকে, আর অনেক অনেক ধন্যবাদ। আমি মুক্তি এতক্ষণ ছিলাম তোমাদের সাথে। আজকের ক্লাস তাহলে এখানেই সমাপ্ত। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে কোনো একটা মজার টপিক নিয়ে এবং মজার আলোচনা নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।